তোমাদের অনেকেরই কমেন্টে দেখছিলাম যে তোমরা বলছিলে যে স্যার চলতরিতের যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো আমাদের প্রায় বেঁধে যায়। আমি চাই যে যাতে চলতরিতের কোশ্চেন কোনোভাবে না বাঁধে, কোনো রকম ভাবে অঙ্কের প্রবলেম না হয়। তাই জন্য আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা যে চলতরিতের অঙ্ক রয়েছে সেই প্রত্যেকটা অঙ্ককে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল খুব গুরুত্ব সহকারে একদম শুরু করেছি কুলম্বের সূত্র থেকে এবং একদম গিয়ে শেষ করেছি তড়িতের ফলে যে হিট উৎপন্ন হয় তাতে গিয়ে, অর্থাৎ তাপ কিভাবে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ জুলের সূত্র H=H=RT তে। আমি একটাই কথা বলবো, যদি আজকের ক্লাসটা বাচ্চারা ভালোভাবে খুব দেখে নেয় তাহলে চলতরিতের যে কোশ্চেন হয় ম্যাথমেটিক্স এর কোনো কিছুতে প্রবলেম হবে না। আর আমি এখানে টোটাল 10টা টাইপের অঙ্ক করিয়েছি এবং তোমাদের জন্য একটা মাত্র অঙ্ক রেখে দিয়েছি। আর ইভেন এখানে আমি ক্লাস 12 লেভেলেরও যে কোশ্চেন তোমাদের যেটা রয়েছে একটা, সেই কোশ্চেন আমি সলভ করিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এই ভিডিওটা দেখে নাও, তোমার চলতরিতের অঙ্কের যা সমস্যা ছিল এই একটা ভিডিওতে সমাধান হয়ে যাবে। চলতরিতে টোটাল একটা বড় অধ্যায় যতগুলো কোশ্চেন রয়েছে আজকে পুরো মাধ্যমিকে যেগুলো সব থেকে বেশি চলতরিতের ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে সলভ করব। তার পাশাপাশি পুরো চ্যাপ্টারে যা যা ফর্মুলা আছে সেগুলোকে একবার করে রিভিশন করে নেব। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট টপিকের উপর হচ্ছে কুলম্বস ল। আমরা জানি কুলম্বস ল বলে একটা কোনো বস্তুর ক্ষেত্রে যদি দুটো চার্জ থাকে তাহলে সেই চার্জ দুটোর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে তা হবে F=K Q1 Q2 / R²। এবার এখানে কে এর মান টিজিএস পদ্ধতি যদি হয় তাহলে তো এখানে স্যার কে এর মান 1 হয়ে যাবে। আর আপনি যদি স্যার এসআই পদ্ধতি বলেন তাহলে এসআই পদ্ধতিতে কে এর মান হয় 9 × 10⁹, যেটা কিনা কোশ্চেনেও গিভেন দেওয়া। এসআই পদ্ধতিতে কে এর মান হয়ে যায় 9 × 10⁹। আমরা এই যদি সেশনটা ভালোভাবে কমপ্লিট করি দুটো জিনিস কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট 1 নম্বর যতগুলো ফর্মুলা আছে সবকটা ফর্মুলা আজকে রিভিশন করবো, প্লাস ও রিলেটেড প্রত্যেকটা রিলেটেড একটা করে অঙ্ক সলভ করব। এবার আমরা কোশ্চেন পড়ি। ফার্স্ট বলেছে দুটি বিন্দু আধানের মান যথাক্রমে 10 মাইক্রোকুলম আর হচ্ছে গিয়ে 6 মাইক্রোকুলম। কারণ ফার্স্ট যে চার্জটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে গিয়ে 4 মাইক্রোকুলম আর সেকেন্ড যে চার্জটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে 6 মাইক্রোকুলম। দুটোই পজিটিভ চার্জ, তার মানে তারা বেসিক্যালি বিকর্ষণ করবে। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই টার্মটা আসবে 4 × 10⁻⁻6 আর এটা আসবে 6 × 10⁻⁻6 এত। আর এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে 10 সেন্টিমিটার। বাট আমাদের একটা অঙ্ক করার সময় দেখতে হয় যে সেটা কোন পদ্ধতিতে অঙ্ক দেওয়া রয়েছে। যেমন আমাদের এখানে নিউটন, মিটার স্কয়ার, কুলম এরা প্রত্যেকে এসআই পদ্ধতিতে, এখানে কুলম দেওয়া, কুলম্ব এসআই পদ্ধতিতে। শুধুমাত্র এটা সিজিএস পদ্ধতিতে দিয়ে দিয়েছে, তাহলে এটাকে সিজিএস এ রাখা যাবে না, এটাকে এসআই সিস্টেমে আনতে হবে। আর আমরা যদি 30 সেন্টিমিটার যেটা সিজিএস পদ্ধতিতে রয়েছে এটাকে আমরা এসআই পদ্ধতিতে আনি তাহলে এটা হবে আমাদের 0.3 মিটার। এরপরে তার কিছু বাকি থাকলো না, শুধুমাত্র ক্যালকুলেশন। আমরা ফোর্সের ইকুয়েশন জানি F=K Q1 Q2 / R²। কে এর মান কোশ্চেনে অলরেডি দিয়ে দিয়েছে 9 × 10⁹। এটা যদি সিজিএস পদ্ধতিতে হতো, অর্থাৎ যদি চার্জ গুলো ইএসইউ তে দেওয়া থাকতো, যদি বলের মান ডাইনে দেওয়া থাকতো, দূরত্ব তো সেন্টিমিটারেই দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমাদের এখানে এই মানটা 1 বসে যেত। তার ফলে আমরা এখানে যে রেজাল্ট আসতো 9 × 10⁹, Q1 এর জায়গায় বসতো 4 × আমরা যে মানগুলো বসিয়েছি শুধুমাত্র সেগুলো বসিয়ে দিতে হবে 4 × 10⁻⁻6। আর স্যার এখানে বসবে 6 × 10⁻⁻6 ডিভাইডেড বাই স্যার টোটাল যে পরিমাণ ডিসটেন্স আছে অর্থাৎ 0.3 তার স্কয়ার। আর এর সাথে সাথে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমরা জানি এরপরের স্টেপে করব 9 × 10⁻9 মাল্টিপ্লাইড বাই 4 × 6 = 24 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻12। আমরা জানি নিচে যদি 0.3 এর স্কয়ার করি তাহলে সেটা আসবে 9 × 10⁻2। স্যার 3 এর স্কয়ার করলে 9 আর 0.1 দুজন করে আছে তাই জন্য 10⁻2। 10⁻2 উপরে 10⁻12 এর সাথে কেটে গেলে 10⁻10 পড়ে থাকবে। এই 9 আর এই 9 কেটে যাবে, অ্যানসার চলে আসবে 24 × 10⁻1 এর মানে 2.4। স্যার কোন পদ্ধতিতে রয়েছে? আমরা এসআই পদ্ধতিতে পুরো অঙ্ক করেছি তাই নিউটন বসবে। যে সিজিএস পদ্ধতিতে পুরো অঙ্ক করতাম তাহলে ডাইন বসতো। মাইক্রোকে বলা হয় 10⁻⁻6, যেভাবে মিলিকে বলা হয় 10⁻⁻3। সাইডে লিখে দিচ্ছি, মিলিকে বলা হয় 10⁻⁻3, মাইক্রোকে বলা হয় 10⁻⁻6, ন্যানোকে বলা হয় 10⁻⁻9। এভাবে আমাদের এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আর আমার মনে হয় এটা করে গেলে, এরকম টাইপের একটা অঙ্ক প্রপারলি করে গেলে কুলম্বের সূত্র নিয়ে কোনো অঙ্ক বাঁধবে না। নেক্সট আমাদের নেক্সট টপিক যেটা থাকে সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবে টোটাল দুটো ফর্মুলা আছে। একটা বলে তড়িৎ বিভবের বেসিক ডেফিনেশন, অর্থাৎ অসীম থেকে একটা
আধানকে বা একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে বলা হয় বিভব। আর এর পরিমাণ হয় কে কিউ ডিভাইডেড বাই আর। ফর্মুলা মাথায় রাখতে হবে। আমরা সবকটা ফর্মুলা রিভিশন করব চলতরিতে যা যা আছে। এর বাইরে চলতরিতে কোনো ফর্মুলা নেই, যে কোনো বইতেও পাবে না, কোনো বইতে নেই। এই হচ্ছে কি একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা কোনটায় আসে, যদি আমার কাছে একটা পয়েন্টের পোটেনশিয়াল আছে ভিএ আর আরেকটা পয়েন্টের পোটেনশিয়াল আছে ভিবি। এবার আমি যদি বলি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিউ চার্জকে নিয়ে যেতে হবে, একটা কিউ চার্জ আছে, এই কিউ চার্জটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে হবে, তাহলে কত কার্য করতে হবে। যদি এমন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে তার ক্ষেত্রে ফর্মুলা হয় কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ চার্জের মান ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ফার্স্ট আমাদের দেখতে হয় যে টোটাল পোটেনশিয়ালের মান কত। টোটাল পোটেনশিয়ালের মান একদম ইজি, টোটাল পোটেনশিয়ালের মান হয় কে কিউ বাই আর। আর যদি আমাদের জিজ্ঞাসা করে ওয়ার্ক ডানের মান কত হবে, তাহলে আমাদের ওয়ার্ক ডানের মান হয় কিউ ইন্টু এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। যদি পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে তাহলে ওয়ার্ক ডানও হবে না। চলো কোশ্চেন বলি। বলেছে একটি 5 মাইক্রোকুলাম, আবার সেম মাইক্রোকুলামের গল্প আমি বলেছি, মাইক্রো মানে 10 কি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হবে, 10 কি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে চার্জের মান যেটা সেটা বলে দিয়েছে 5 মাইক্রোকুলাম, চার্জের মান বলে দিয়েছে 5 মাইক্রোকুলাম, এর মানে 5 ইন্টু 10 কি পাওয়ার -6 কুলাম। আচ্ছা স্যার, এবার আবার ডিস্টেন্সের গল্প আছে, অঙ্ক কোন পদ্ধতিতে করব এটা সবার আগে চয়েস করতে হয়, সিজিএস না এসআই। দেখতে পাচ্ছি কে এর মান আবার গিভেন দেওয়া আছে নিউটনে, মিটারে আর কুলম্বে, তার মানে আবার এসআই পদ্ধতিতে দেওয়া। তাহলে আমার ডিস্টেন্স যেটা সেটাও সেন্টিমিটারে রাখা যাবে না, মিটারেই আনতে হবে। তাহলে আমরা 20 সেন্টিমিটারকে যদি মিটারে আনতে যাই, স্যার 100 দিয়ে ভাগ করতে হবে, আর 100 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 0.2 মিটার। একদম ইজি ব্যাপার। এবার আমরা জানি যে ফর্মুলা হয় সেটা হয় ভি ইজ ইকুয়ালস টু কে কিউ বাই আর। ভি ইকুয়ালস টু হয় কে কিউ বাই আর, একদম মাথায় রেখে দেবে, ভি ইকুয়ালস টু হয় কে কিউ বাই আর। কে এর মান কোশ্চেনে গিভেন দেওয়া আছে 9 ইন্টু 10 কি পাওয়ার 9। দুটো অঙ্ক করতে করতে আই থিঙ্ক এটা মুখস্থ হয়ে গেছে যে স্যার যদি সিজিএস পদ্ধতিতে কে জিজ্ঞাসা করে তাহলে 1 হবে, আর এসআই পদ্ধতিতে যদি কে জিজ্ঞাসা করে তাহলে তার জন্য আসবে 9 ইন্টু 10 কি পাওয়ার 9। কিউ এর মান কোশ্চেনে কত গিভেন দেওয়া 5 ইন্টু 10 কি পাওয়ার -6 দেওয়া, 5 ইন্টু 10 কি পাওয়ার -6 দেওয়া। আর নিচে আসবে আমাদের আর এর গল্প, আর আর এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0.2 মিটার, 0.2 মিটার। এবার আমরা যদি এই জায়গা থেকে অল্প অল্প ভাগ যোগ করে নিই, তাহলে এই জায়গা থেকে আসবে পয়েন্ট তুললে ওপরে চলে আসবে 10, তাহলে এখান থেকে আসবে 5 নং 45 ওপরে, নিচে চলে আসবে 2 মাল্টিপ্লাইড বাই 10 কি পাওয়ার 9 আর আরেকটা 10 হয়ে যাবে টোটাল 10 কি পাওয়ার 10, তার থেকে 6 বাদ গেলে চলে আসবে 10 কি পাওয়ার 4। তাহলে আমরা এই জায়গা থেকে যদি 45 কে 2 দিয়ে ভাগ করে দিই চলে আসবে 22.5 ইন্টু 10 কি পাওয়ার 4। আর আমরা জানি বিভবের একক হয়, যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলতাম তাহলে স্ট্যাট ভোল্ট, আর এসআই পদ্ধতিতে আলোচনা করছি তাই জন্য শুধুমাত্র ভোল্ট। এসআই পদ্ধতিতে শুধুমাত্র ভোল্ট, সিজিএস পদ্ধতিতে হয় স্ট্যাট ভোল্ট। আর এদের মধ্যে একটা রিলেশনও আছে যেটা খুব 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 ইম্পর্টেন্ট। 1 স্ট্যাট ভোল্ট, আমি সাইডে লিখে দিচ্ছি পরীক্ষার জন্য, 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু আমাদের আসবে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু আমাদের আসে 300 ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু হয় 300 ভোল্ট। মাথায় রাখবে পরীক্ষায় আজকে যা ক্লাস করাচ্ছে এখন এই জায়গা থেকে হতে পারে শুধু এই আজকের ক্লাসের মধ্যে যা যা বলবো তার থেকে 5 থেকে 6 নাম্বার চলে আসবে। চলো নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক আছে আমাদের ওহমের সূত্র। আমার মনে হয় একবার একটা চার্জের অঙ্ক ইজিলি বলে দেওয়া যায় যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে কি হবে। মনে করো তোমাকে বললো একটা পয়েন্টের পোটেনশিয়াল আছে 20 ভোল্ট, স্যার এই 20 ভোল্টের পোটেনশিয়াল থেকে আপনি -20 ভোল্টের পোটেনশিয়ালে নিয়ে গেলেন, তাহলে আপনার কত পরিমাণ ওয়ার্ক ডান হবে। খুব সহজ ব্যাপার, আমাদের যেটা দেখতে হয় কত পরিমাণ চার্জকে নিতে হবে, বলে দিল কোশ্চেনে 2 কুলম চার্জকে নিতে হবে। খুব সহজ ব্যাপার, আমি বলেছি ওয়ার্ক ডানের ফর্মুলা হয় W ইকুয়ালস টু কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। এবার এখানে যেমন দেওয়া রয়েছে কিউ এর মান কত দেওয়া রয়েছে 2 কুলম, এরকম কোশ্চেন দিলে কিউ এর মান দেওয়া আছে 2 কুলম, ভিবি অর্থাৎ বি পয়েন্টের পোটেনশিয়াল দেওয়া আছে -20, আর এই জায়গা থেকে এ পয়েন্টের পোটেনশিয়াল দেওয়া আছে আবার 20। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা খুব ইজিলি করে দিতে পারবো। 2 ইন্টু -40 অর্থাৎ -80 ভোল্ট, এরকম টাইপের কোশ্চেনও আমাদের দিতে পারে। যদিও আমাদের কোশ্চেনে ওয়ার্ক ডান দু রকমের হতে পারে, একটা হতে পারে ওয়ার্ক ডান পজিটিভ, আর একটা টাইপের ওয়ার্ক ডান হয় নেগেটিভ। স্যার কোনটার কি মানে, কখন ওয়ার্ক ডান পজিটিভ হয় আর কখন ওয়ার্ক ডান নেগেটিভ হয়? দুটোই কি আসতে পারে? হ্যাঁ অবশ্যই দুটোই আসতে পারে, পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, কিন্তু কখন কোনটা আসে? মনে করো ইলেকট্রিক ফোর্স নিজে থেকেই কাজ করে নিচ্ছে, যদি এমন হয় ইলেকট্রিক ফোর্স নিজে, স্যার মানে আমরা এখানে যে প্লাস এটা কেমন টাইপের পোটেনশিয়াল পজিটিভ, এটা কেমন টাইপের পোটেনশিয়াল নেগেটিভ, অটোমেটিক্যালি পোটেনশিয়াল পজিটিভের থেকে নেগেটিভের দিকে ড্রাইভ হতেই চাইবে। তো আমাদের যদি এমন হয় যে অটোমেটিক্যালি একজন প্লাস রয়েছে আর একজন মাইনাস রয়েছে, তাহলে সেসব ক্ষেত্রে
তোমরা মাথায় রাখবে যে অলওয়েজ এদের যে মানে শুরুর থেকে শেষে যদি কম পোটেনশিয়াল থাকে, এখানে কেমন টাইপের পোটেনশিয়াল আছে বলে স্যার হায়ার পোটেনশিয়াল আছে, এখানে কেমন টাইপের পোটেনশিয়াল আছে স্যার কম কম্পারেটিভলি লোয়ার পোটেনশিয়াল আছে। আর সারা জীবন এরকম হয়, আমরা যদি এটা পেনের কথা বলি, পেনটাকে যদি ফ্রি ফল করি তাহলে উপরে থাকে হায়ার পোটেনশিয়াল, নিচে থাকে লোয়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়ালে অটোমেটিক্যালি চলে যায়, আর যে জিনিস অটোমেটিক্যালি হয়ে যায় তার জন্য মাইনাস বসে। যদি উল্টো কোশ্চেন দিত, এখানে -20 দিত আর এখানে 20 দিত, তাহলে এখানে হতো লোয়ার পোটেনশিয়াল অর্থাৎ নিম্ন বিভব, আর এখানে হতো হায়ার পোটেনশিয়াল অর্থাৎ উচ্চ বিভব, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যেত না, তাহলে আমার কাজ করতে হতো আর সেই কাজটা পজিটিভে আসতো। তাহলে আমি যদি কাজ করতে হয় তাহলে পজিটিভ অ্যান্সার আসবে, আর যদি আমার দ্বারা কাজ না করে ইলেকট্রিক ফোর্স নিজেই কাজ করে নেয় তাহলে নেগেটিভে আসবে। নেক্সট, এরপরে আছে আমাদের ওহমের সূত্র, একদম সহজ ব্যাপার, একটাই একদম লাইন, ভি ইজ ইকুয়ালস টু স্যার আইআর, ভি ইজ ইকুয়ালস টু হয় স্যার আইআর। ভি মানে কি? ভি মানে হলো এখানে স্যার বিভব প্রভেদ, ভি মানে হয় এখানে বিভব প্রভেদ, ভি মানে এখানে হয় বিভব বা বিভব প্রভেদ। আই মানে হয় স্যার, আই মানে হয় এখানে কারেন্ট, কারেন্ট বা তড়িৎ প্রবাহ, আই মানে হয় এখানে কারেন্ট বা তড়িৎ প্রবাহ। আর আর যেটা স্যার সেটা বাধা প্রদান করে অর্থাৎ রেজিস্ট্যান্স, যে কত পরিমাণ বাধা দেবে সেই বাধাটা দেবে রোধ। আর তো আমরা ফটাফট করে কোশ্চেন পড়ে নিই, কোশ্চেন পড়ে নেওয়ার সাথে সাথে কারেন্টের পার্টে চলে এসেছে। আর যখন কারেন্টের পার্টে চলে এসেছে তখন প্যারালালি আরেকটা ফর্মুলা তো মাথায় রাখতেই হবে, যেটা থেকে কারেন্ট স্টার্ট হয়। স্যার কারেন্ট মানে হয় কিউ বাই টি, অর্থাৎ যত পরিমাণ আপনি চার্জ দিচ্ছেন সেটাকে যদি আপনি ইউনিট টাইম দিয়ে ভাগ করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে আই ইকুয়ালস টু কত আসবে? কিউ বাই টি। তাহলে আমাদের দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। ওয়ান ফর্মুলা ফার্স্ট হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, ডাইরেক্ট ওহমের সূত্র ভি প্রপোর্শনাল টু আই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কারেন্টের ফর্মুলা আই ইকুয়ালস টু আসবে কিউ বাই টি বা কিউ ইকুয়ালস টু আই টি, যেটা ইচ্ছা। এবার ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছে এখানে যে কি কি বলে দিয়েছে দেখতে হবে। ফার্স্ট কি বলে দিয়েছে? বিভবের মান বলে দিয়েছে, রোধের মান কোশ্চেনে গিভেন দিয়েছে। আর আমি যখন দেখতে পাচ্ছি বিভব আর রোধের মান বলে দিয়েছে, তার মানে অটোমেটিক্যালি এই দুটোর মধ্যে কোন ফর্মুলা ইউজ করতে হয়? প্রথমটা। আর যদি প্রথমটা ইউজ করতে হয় তাহলে তো বোঝাই যাচ্ছে স্যার ভি এর মান বলে দিয়েছে কোশ্চেনে, ওকে, আর এর মান বলে দিয়েছে কোশ্চেনে, ওকে, তাহলে স্যার আই এমনি বেরিয়ে যাবে, কেননা আই ইকুয়ালস টু হয় স্যার ভি বাই আর। আপনি একটু আগে পড়ালেন ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইকুয়ালস টু হবে ভি বাই আর। এবার কোশ্চেনে দেখো কি লেখা আছে, বলবে স্যার 24 ভোল্ট লেখা আছে, ওকে স্যার লিখে দিলাম 24 ভোল্ট। আর নিচে রেজিস্ট্যান্সের মান কত দেওয়া? 8, তাহলে 3 দিয়ে কাটা গেলে কারেন্টের মান আসবে 3 অ্যাম্পিয়ার, কারেন্টের মান আসবে এখন থেকে 3 অ্যাম্পিয়ার। এবার বলবে স্যার প্রথম কোশ্চেনে কি বলেছে? বলেছে রোধটির মধ্যে থেকে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত? স্যার বেরিত হয়ে গেছে, কারেন্টের মানই তো চেয়েছে ফার্স্ট কোশ্চেনে, আর ফার্স্ট কোশ্চেন ইজিলি বেরিয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেন পড়ি, দ্বিতীয় কোশ্চেন কি বলছে? বলছে যে 10 মিনিটে মোট আধানের পরিমাণ কত হবে? কিউ ইকুয়ালস টু কত আসবে? আমরা জানি যে আধান মানে হচ্ছে কি কিউ এর ফর্মুলা, আর স্যার কিউ এর ফর্মুলা হয় আইটি বা আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে স্যার কারেন্টের মান তো আমি আগের পেজে আগে তো বেরি করে ফেলেছি, 3 ইন্টু টাইম লেগেছে 10 মিনিট। বাট মাথায় রাখবে একটা পদ্ধতিতে অঙ্ক করতে হয়, আর মিনিট বলে কোনো জিনিস হয় না। আমাদের টাইম সবসময় এসআই পদ্ধতিতে হয়, সিজেস পদ্ধতিতে নিতে হয়, যাই নিতে হোক না কেন সবসময় সেকেন্ড, তো কখনো মিনিটে রাখবে না। তাই টাইমকে মিনিটে রাখা যাবে না, সেকেন্ডে নিতে হবে। আর নেওয়া খুবই ইজি, 10 ইন্টু 60 করে দিলে আমাদের সেকেন্ডে চলে আসবে। তাহলে স্যার সেকেন্ডের মান কত আসবে? বলবে যে স্যার 600 সেকেন্ড হবে, ওকে। তাহলে এখানে যদি আবার মান বসিয়ে দিই তাহলে অঙ্ক একদম খুব ইজিলি হয়ে যাবে। স্যার 3 মাল্টিপ্লাইড বাই 600, এর মানে স্যার অ্যান্সার আসবে 1800, ডান। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে যে কত কুলম্ব অ্যান্সার হবে, বলবে স্যার 1800 কুলম্ব অ্যান্সার হবে। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো মিলিয়ে মিক্সচার করে কোশ্চেন আগেও জিজ্ঞাসা করেছে। নেক্সট পার্টে চলে যাই। নেক্সট আসে হচ্ছে রোধের কথা। আমরা এই যে রোধের বৈশিষ্ট্য পড়লাম যে স্যার ভি ইজ ইকুয়ালস টু আইআর হয়, এই রোধে কি কি বৈশিষ্ট্য হতে পারে? রোধে টোটাল 3টে বৈশিষ্ট্য হয়। রোধ টোটাল 3টে জিনিসের উপর বা 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। 1 নম্বর, ওর নিজের ম্যাটেরিয়াল কেমন, যদি বেশি এমন টাইপের ম্যাটেরিয়াল হয় যার রোধাঙ্ক বেশি তাহলে ও বেশি পরিমাণে বাধা দেবে। 2 নম্বর, যত লম্বা রাস্তা যেতে হবে তত বেশি বাধা পাবে। আর 3 নম্বর, যত ফাঁকা ফাঁকা রাস্তা হবে অর্থাৎ যত বড় এরিয়া হবে তত বেটার। আমি সাইডে প্রত্যেকটা বাচ্চাকে এই জিনিসটা বলে রাখি, এরিয়াটা না মাথায় রাখতে, এরিয়া হয় পাই আর স্কয়ার। আমি সবসময় বাচ্চাদের বলি এরিয়া হয় পাই আর স্কয়ার, এরিয়ার মান হয় পাই আর স্কয়ার। এবার কোশ্চেন পড়ি। কোশ্চেনে বলছে একটা তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া হয়, আচ্ছা ভালো কথা, আর ব্যাসার্ধ যদি হাফ করে দেওয়া হয়, তার যদি উপাদান চেঞ্জ না করে মানে রো এর মান যদি চেঞ্জ না করে, তাহলে রোধ আগের তুলনায় কত গুণ হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হয় কোশ্চেনে কি কি বলেছে। আমি যদি ধরে নিই দুটো কেস, আমি ফার্স্ট কেস যদি বলি, বলে স্যার ফার্স্ট কেস খুব ইজি, অর্থাৎ রেজিস্ট্যান্স শুরুতে কত আছে,
রেজিস্ট্যান্স শুরুতে আছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। স্যার এ বসাবো না, পাই আর স্কোয়ার বসাবো, আমি বললাম ওকে। কিন্তু দ্বিতীয় কেসে কি চেঞ্জ হচ্ছে, বলেছে দ্বিতীয় কেসে পড়ুন, দ্বিতীয় কেসে পড়ুন কি বলছে, বলছে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে, মানে এল আর এল নেই, এখন হয়ে গেছে এল এর মান 2l। ওকে স্যার বসিয়ে দিলাম। নেক্সট স্যার পাই ইন্টু আর, যেটা আর 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 নেই, আর হয়ে গেছে হাফ, তাহলে পাই ইন্টু আরটা আর এর জায়গায় হয়ে গেছে আর বাই 2 তার স্কোয়ার। আর দেখো এখানে বলে দিয়েছে যে যে উপাদানটা রয়েছে সেই উপাদানটা কেমন রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তাহলে অপরিবর্তিত যদি উপাদান থাকে, তাহলে অপরিবর্তিত উপাদান মানে রো এর মানগুলো কেমন রয়েছে, বলেছে অবভিয়াসলি সেম রয়েছে। তাহলে এই জায়গা থেকে ফটাফট 2 ইন্টু রো এল ডিভাইডেড বাই এই জায়গা থেকে পাই ইন্টু বলো কত আসবে, আর স্কোয়ার বাই 4। আর স্কোয়ার বাই 4, স্যার 4 উপরে নিয়ে যান, তাহলে কত হয়ে যাবে 8 ইন্টু রো এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। আর আপনি স্যার দেখুন আগেই আপনি লিখে রেখেছেন যে এই যে রো এল বাই পাই আর স্কোয়ার এর মানে হলো R1, তাহলে আপনি এই জায়গা থেকে 8 ইন্টু R1 করে দিন। আর আমাদের অঙ্ক 8 ইন্টু R1 করা মানে হয়েও গেছে। বলেছে যে যদি কত গুণ হয়ে যাবে, কত গুণ হয়ে গেছে, 8 গুণ, আগে যা ছিল তার তুলনায় নতুন রেজিস্ট্যান্স 8 গুণ হয়ে গেছে। এবার আমাকে বুঝতে হবে নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে যদি বিভব পার্থক্য একই থাকে, যদি বিভব পার্থক্য স্যার একই থাকে, তাহলে নতুন যে প্রবাহ হবে সেটা কত হবে। আমরা খুব সহজে বুঝতে পারছি রেজিস্ট্যান্স 8 গুণ বেড়ে গেছে, তাহলে প্রবাহ 8 গুণ কমে যাবে। স্যার কিভাবে হয় আমি বুঝি না, এটা কিভাবে হয় চলো দেখো। মনে করো শুরুতে আছে ভি ইকুয়ালস টু আই আর, বলবে স্যার ওকে ধরে নিলাম। স্যার আই আর লিখবো না, I1 R1 লিখবো, কেন আমাকে কারেন্টের কথা আর রেজিস্ট্যান্সের কথা জিজ্ঞাসা করেছে, আর বলেছে ভি সেম। তাহলে দ্বিতীয়বারও ভি লিখবো, তার কারণ কি ভি সেম। দ্বিতীয়বার তাহলে ভি লিখবো, আর এখানে লিখবো I2 ইন্টু R2, I2 ইন্টু R2। এবার কি করে দেবো, সেম করে দেবো, কেননা বিভব সেম না, একই বিভব পার্থক্যে রাখা আছে, তাহলে এইখানকার ভি আর এখানকার ভি সেম হবে। তাহলে I1 R1 ইকুয়ালস টু হবে স্যার I2 ইন্টু R2। বলো I1 I2 রেশিও জিজ্ঞাসা করেছে না, আগের তুলনায় কত অংশ, তাহলে I1 বাই I2 ইকুয়ালস টু আসবে আমাদের R2 বাই R1, R2 বাই R1। R2 মান যদি জিজ্ঞাসা করি বাচ্চারা বলে দেবে স্যার 8R1, আর আমি যদি জিজ্ঞাসা করি R1 বলবো স্যার R1 কে R1 এর মতন রেখে দিন। তাহলে এটা, তাহলে হিসেব মতন দেখো আসলে কারেন্টের মান 8 গুণ কমে গেছে, যেহেতু রেজিস্ট্যান্স 8 গুণ বেড়ে গেছে, তাহলে কারেন্টের মান কত গুণ কমে যাবে, 8 গুণ কমে যাবে। রেজিস্ট্যান্স যত গুণ বাড়ে কারেন্টের মান স্যার তত গুণ কমে যায়, কারেন্টকে আটকে দেয় রেজিস্ট্যান্স। চলো নেক্সট কোশ্চেন ডিসকাস করে ফেলি। আমাদের রেজিস্ট্যান্সের পার্টের কোশ্চেনও কমপ্লিট হয়ে গেল আমাদের। তার মানে এত সময় পর্যন্ত সরফাস বললাম কুলম্বের সূত্র, কুলম্বে বলে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। দ্বিতীয় আমরা পড়লাম বিভবের কথা, অর্থাৎ যদি বেসিক ফর্মুলা দেয় কে কিউ বাই আর, আর যদি নর্মালি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে হয় তাহলে বলবে কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ যে দুটো পয়েন্টের মধ্যে জিজ্ঞাসা করবে তাদের পোটেনশিয়াল ডিফারেন্স। স্যার যদি আমি মাইনাস প্লাস ওখানে ভুল করে দিই নাম্বার কাটবে না, কেননা তোমাদের যে সিলেবাসে যে জিনিসপত্র রয়েছে সেটাতে বিদ্যুতের দ্বারা কার্য মানে আধানের দ্বারা কার্য নাকি তোমার দ্বারা কার্য এটা উল্লেখ থাকে না, তো তুমি যেটাই করো না কেন জেনারেলি টিচার কাটবে না। তবে আমি একটা জিনিস বলতে পারি, ট্রাই করবে ফাইনালের থেকে সবসময় ইনিশিয়ালকে বিয়োগ করার। নেক্সট আমরা কি পড়লাম, আমরা বললাম রেজিস্ট্যান্সের গল্প। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়, ভি ইকুয়ালস টু আইআর। চলো এবার সমবায়গুলোকে একটু কমপ্লিট করে নিই। আমাদের টোটাল দু টাইপের সমবায় হয়। ফার্স্ট টাইপের কম্বিনেশনকে বলা হয় সিরিজ কম্বিনেশন। যদি পরপর রেজিস্ট্যান্স কানেক্ট থাকে তাহলে তাকে বলা হয় সিরিজ কম্বিনেশন। পরপর রেজিস্ট্যান্স কানেক্ট থাকলে তাকে বলা হয় সিরিজ কম্বিনেশন। অর্থাৎ এভাবে যদি পরপর রেজিস্ট্যান্স কানেক্ট থাকে R1 R2 R3, এভাবে যদি রেজিস্ট্যান্স কানেক্ট থাকে তাকে বলা হয় সিরিজ কম্বিনেশন। আর যদি স্যার এরকম না হয়ে রেজিস্ট্যান্স এভাবে কানেক্ট থাকে, উপর নিচে কানেক্ট থাকে, তাহলে তাকে বলা হয় প্যারালাল কম্বিনেশন। বাট আমরা এভাবে শিখি না, আমাদের শেখার ধরন একটু আলাদা হয়। এখানে 9-10 লেভেলে তো এরকম, সরি 10 লেভেলে তো এরকম চলে যাবে, বাট যখন আমরা পরে পড়বো তখন আমরা কিভাবে শিখবো সেটা ইম্পর্টেন্ট। শোন, বলা হয় যদি আমাদের সিরিজ কম্বিনেশন হয় অর্থাৎ শ্রেণী সমবায় হয়, তাহলে মাথায় রাখবে সিরিজ বা শ্রেণীতে প্রত্যেকটার মধ্যে থেকে এই যে কারেন্ট যাবে আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে। অর্থাৎ R1 এর মধ্যে থেকে যা তড়িৎ প্রবাহ যাবে, R2 এর মধ্যে থেকে যা তড়িৎ প্রবাহ যাবে, আর R3 এর মধ্যে থেকে যা তড়িৎ প্রবাহ যাবে, সে তড়িৎ প্রবাহ সেম হবে। তো স্যার কি আলাদা হবে সিরিজ কম্বিনেশনে, এমসিকিউ আকারে দিতে পারে, স্যার ভি আলাদা হবে। ভি মানে কি, ভি মানে হবে বিভব, ভি মানে হবে বিভব। স্যার বিভব আলাদা আলাদা হবে, বিভব হয়ে যাবে ডিফারেন্ট। আর মাথায় রাখবে শুধুমাত্র এই সেম গল্প প্যারালাল কম্বিনেশনে গিয়ে না আলাদা হয়ে যাবে, মানে এখানে যা গল্প লিখেছে এখানকার গল্পতে উল্টো করে দেবে। মানে যদি স্যার আমরা প্যারালাল কম্বিনেশন নিই তাহলে মাথায় রাখবেন কারেন্টের মান
তিনটে পার্টে আলাদা আলাদা হয়ে যাবে, লাইক এটা আই, এটা থেকে I1, এটা থেকে I2, এটা থেকে I3। মানে স্যার এই যে কারেন্টের মানগুলো আপনি এখানে আগের বার সিরিজে বলেছিলেন সেম, এখানে কারেন্টের মান হয়ে যাবে ডিফারেন্ট, কারেন্টের মান হয়ে যাবে ডিফারেন্ট, আর স্যার বিভবের মান হয়ে যাবে সেম, বিভবের মান হয়ে যাবে সেম। তাহলে আমাদের এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা অ্যাজ এ প্যারালাল কম্বিনেশন হবে। তাহলে আমাদের একটা হলো সিরিজ কম্বিনেশন আর একটা হলো প্যারালাল কম্বিনেশন। প্যারালালকে বাংলায় বলা হয় সমান্তরাল। যদি আমাকে বলে সিরিজ কম্বিনেশন, তাহলে সিরিজ কম্বিনেশনের ফর্মুলা হয় নরমাল যোগ, সহজ ভাষায় বাংলা যোগ। অর্থাৎ আমরা যে সিরিজ কম্বিনেশনে ফর্মুলা বের করি তাহলে সেটা আসবে R1 প্লাস R2 প্লাস R3, যতগুলো থাকবে পরপর অ্যাড করতে থাকবে। আর যদি সেখানে প্যারালাল কম্বিনেশনের গল্প বলে তাহলে ফর্মুলা হবে 1/R প্যারালাল ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এভাবে চলতে থাকবে যতগুলো নাম্বার বলবে। যদি দুটো রেজিস্ট্যান্সের গল্প হয় তাহলে আমি একটা শর্টকাট ফর্মুলা অলওয়েজ বাচ্চাদের মাথায় রাখতে বলি, দুটো রেজিস্ট্যান্স হলে আর রোধ যে দুজন থাকবে সেই রোধ দুজনের গুণফল আর নিচে রোধ দুজনের যোগফল, রোধ দুজনের গুণফল ডিভাইডেড বাই নিচে রোধ দুজনের যোগফল। চলো কোশ্চেন পড়ি। ফার্স্ট কি বলছে, বলছে 3 ওহম 5 ওহম আর 10 ওহম তিনজন রয়েছে, ভালো কথা, এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। যখন বলেছে শ্রেণী সমবায়, ফটাফট করে পাশাপাশি এর এর আর ইকুইভ্যালেন্ট বের করে নেবে, বা আর সিরিজে কত হবে। বলছে সিরিজে আছে, সিরিজে নরমাল ফর্মুলা হয় R1 প্লাস R2 প্লাস R3, তিনজনের জাস্ট যোগ করে দিন, কত আসবে তাহলে। বলেছে 3 যোগ 5 যোগ 10, তাহলে কত আসলো, বলেছে টোটাল 18 আসবে, 18 ওহম। ওকে, এবার আমাদের কোশ্চেনে কি কি চেয়েছে সেটা বুঝে নি। বলেছে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে, ভালো কথা, আর বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করতে। মাথায় রাখবে আমরা বিভবের যখন কথা বলছি, আমি একটু আগে বলে দিয়েছিলাম যখন পড়াচ্ছিলাম, আমাদের বিভবের মান এই যে বলেছে না যে দু প্রান্তের বিভব প্রভেদ, এই যে দু প্রান্তে, তার মানে টোটালটাই চেয়েছে। ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের বিভব আলাদা হলেও দু প্রান্তের টোটাল বিভব প্রভেদ সেমই থাকবে। যদি বলতো ইন্ডিভিজুয়াল গুলো তাহলে আলাদা হতো। চলো আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, চলো প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। টোটাল তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসলো, বলবে স্যার 18, খুব ইজি ব্যাপার, নরমাল যোগ। এবার আমি যদি বলি কারেন্টের মান কিভাবে বেরোবে, বলে স্যার ইজি, আপনি ওহমের সূত্র পড়েছেন, হ্যাঁ, V/R, একটু আগে ওহমের সূত্র পড়ানো হয়েছে, V/R। স্যার ভি এর মান কত, 36 ভোল্ট, রেজিস্ট্যান্সের মান কত, 18, তাহলে কারেন্টের মান কত আসবে, 2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান যেটা জিজ্ঞাসা করেছে, বর্তনীতে মোট প্রবাহ কত হবে, বলবে স্যার 2 অ্যাম্পিয়ার। এবার প্রশ্ন হলো স্যার রেজিস্ট্যান্স গুলো কিভাবে আছে, সিরিজ কম্বিনেশনে আছে। এই যে স্যার পরপর সিরিজ কম্বিনেশনে এভাবে রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড। স্যার দেখুন প্রথম রেজিস্ট্যান্সটা আছে 3, দ্বিতীয়টা 5 আর লাস্টেরটা 10। 3 ওহম ফার্স্টেরটা, দ্বিতীয়টা 5 ওহম আর লাস্টেরটা 10 ওহম। এবার আমাদের এই জায়গা থেকে যদি কারেন্টের কথা জিজ্ঞাসা করি, এই হলো কারেন্ট, কারেন্টের মান কত, স্যার কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার, কারেন্টের মান হলো আমাদের 2 অ্যাম্পিয়ার। এবার শোনো, যদি বলে টোটাল প্রান্তীয় বিভব, মাথায় রাখবে টোটাল বিভবের সাথে সমান হবে, কার সাথে সমান হবে, টোটালটার সাথে। কিন্তু যদি জিজ্ঞাসা করে ইন্ডিভিজুয়াল গুলোর জন্য কত হবে, তাহলে বের করতে হবে। তাহলে বলো প্রথমটার জন্য কত আসবে, বলে স্যার খুব সহজ, আপনি এখান থেকে কারেন্ট কত যাচ্ছে 2, আর রোধের মান কত 3, তাই 3 দুগুণী 6 IR। চল দ্বিতীয়টা বলো, স্যার বলবে 5 ইন্টু 2, তার মানে এটা আসবে 10। লাস্টেরটা বলো, বলবে স্যার 10 আছে আর 2 আছে, তার মানে স্যার এখান থেকে এটা আসবে 2। যোগ করো, দেখো টোটাল 36 আসবে, 20 10 হচ্ছে 30, 30 আর 6 হচ্ছে 36। সিরিজ কম্বিনেশনে যদি ইন্ডিভিজুয়ালের বিভব কেমন হয়, আলাদা, ইন্ডিভিজুয়ালের বিভব কেমন হয়, আলাদা। যদি জিজ্ঞাসা, ওই দেখো প্রতিটি রোধের জিজ্ঞাসা করে, সরি আমি মিস্টেক করেছিলাম, প্রতিটি রোধের, তাহলে প্রথমটা থেকে কত 6 ভোল্ট, দ্বিতীয়টা থেকে কত 10 ভোল্ট আর তৃতীয়টা থেকে কত 20 ভোল্ট। তারপরে আমাদের বোঝা গেল সিরিজ কম্বিনেশনে কি হয়, স্যার কারেন্টের মান সেম হয়, কি আলাদা হয়, বলে স্যার বিভব আলাদা হয়। কিভাবে করে, এই যে স্যার নরমাল যোগ করে। চলো দ্বিতীয় কোশ্চেন পড়ি। দ্বিতীয় কোশ্চেন পড়ার আগে এটা ফটাফট বলে ফেলো যে যদি আমরা প্যারালাল কম্বিনেশনের কথা বলি, প্যারালাল কম্বিনেশনে কি সেম হয়, বলে স্যার বিভব সেম হয়। আর কি ডিফারেন্ট হয়, বলে স্যার কারেন্ট ডিফারেন্ট হয়। প্যারালাল কম্বিনেশনে কারেন্টের মান ডিফারেন্ট হয় আর বিভবের মান সেম হয়। তাহলে আমার মনে হয় বিভব আলাদাভাবে বের করারই দরকার নেই, বিভবের মান তো সেমই হবে। উৎসের সাথে কত কানেক্ট করা, বলে স্যার 12 ভোল্ট, তাহলে অ্যান্সার কত আসবে, 12 ভোল্টে আসবে। চলো আমরা তাও ডায়াগ্রাম আঁকি। কত বলেছে, বলবে স্যার 6 ওহম আর 3 ওহম দুজনের কথা বলেছে। চলো প্যারালাল কম্বিনেশনে 6 ওহম আর 3 ওহম এঁকে নি। এই হলো প্যারালাল কম্বিনেশনে, একটা হচ্ছে আমাদের 6 ওহম আর আরেকটা আছে স্যার এই হলো আমাদের 3 ওহম। ওকে, এটা হচ্ছে আমাদের 3 ওহম। তাহলে একটা হলো আমাদের উপরে থাকবে 6 ওহম আর নিচে থাকবে আরেকটা 3 ওহম। আর স্যার এর সাথে কত ব্যাটারি কানেক্ট করা, বলবে স্যার এর সাথে একটা 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট করে দিয়েছে।
এর সাথে একটা 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট করে দিয়েছে। ওকে স্যার। আচ্ছা স্যার, প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্সের দুজন থাকলে আপনি শর্টকাট ফর্মুলা পড়িয়েছিলেন, কি পড়িয়েছিলাম? গুণফল বাই যোগফল। তাহলে বলবে স্যার উপরে বসবে গুণফল মানে R1 R2, আর নিচে বসে যাবে যোগফল। আর স্যার যদি এরকম না হয়, দুজন না থাকে, তিনজন থাকে, তাহলে বেসিক ফর্মুলা ইউজ করতে হবে। 1/R প্যারালাল ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। R1 আর R2 এর গুণ করতে হবে, তাহলে 6 × 3 ডিভাইডেড বাই নিচে যোগ করলে 9, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 2। তাহলে কারেন্ট রেজিস্ট্যান্সের মান কত আসবে প্যারালাল কম্বিনেশনে? 2 ওহম। আমি তো বাচ্চাদের বলে দিই একটা জিনিস, যদি সিরিজ কম্বিনেশন হয় তাহলে রেজিস্ট্যান্সের মান বাড়ে, আর প্যারালাল কম্বিনেশন হলে রেজিস্ট্যান্সের মান কমে যায়। দেখো এখানে সবথেকে ছোট সবথেকে বড় কে আছে? 10। 10-এর থেকেও দেখেছো বেড়ে গেছে। এই কারণের জন্য বলা হয় সিরিজ কম্বিনেশনে সব থেকে যে বড় রোধ তার তুলনায় তুল্য রোধের মান আরো বেশি হবে, কিন্তু প্যারালাল কম্বিনেশনে যেটা সব থেকে ছোট রোধ কত 3, তার থেকেও কম আসবে। তো প্যারালাল কম্বিনেশনে সবসময় রোধের মান কমে, তাহলে কোথাও যদি রেজিস্ট্যান্স কমাতে হয় তাহলে প্যারালাল ইউজ করব, আর যদি কোথাও রেজিস্ট্যান্স বাড়াতে হয় তাহলে আমাদের সিরিজ ইউজ করব। কমেন্টে জানিয়ে দেবে যে যদি বলে বাড়ির বর্তনীতে কোন কম্বিনেশন ইউজ করা হয় তাহলে কোনটা ইউজ করব। চলো এবার নেক্সট পড়ে নি। তুল্য রোধ হয়ে গেছে। কারেন্টের বলো মান কত আসবে? বলো কারেন্টের মান কত আসবে? I ইকুয়ালস টু V/R। I ইকুয়ালস টু আসবে V/R। ভি এর মান হচ্ছে কি আমাদের 12, আর আমাদের মান আসবে এখান থেকে 2, তাহলে কত আসলো? 6 অ্যাম্পিয়ার। কত আসলো? 6 অ্যাম্পিয়ার। বলো এদের দুজনের টার্মিনালের মধ্যে বিভব কি চেঞ্জ হবে? বলবে না স্যার চেঞ্জ হবে না। প্রশ্ন হলো কেন হবে না? বলে স্যার আপনি পড়াচ্ছেন সমান্তরাল, আর আপনি পড়িয়ে দিয়েছেন সমান্তরালের অ্যাক্রসে ভোল্টেজ কি থাকে? সেম থাকে। তাহলে আমার এখানকার ভোল্টেজ কত আছে বলো? 12 ভোল্ট, আর এখানকার 12। আচ্ছা কারেন্টের মান কত তাহলে এখানে বলো শুরুতে? বলে স্যার 12। হ্যাঁ 12/6, তাহলে এখান থেকে আছে 2 অ্যাম্পিয়ার। আর এটা থেকে বলো কত আসবে? 12/3, তার মানে স্যার এখান থেকে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আর এই সেম 4 অ্যাম্পিয়ার আবার সেই একই গল্প, 4 অ্যাম্পিয়ার আর এই 2 অ্যাম্পিয়ার মিলিয়ে সেই 6 অ্যাম্পিয়ারই আসবে। আর কিছু আছে? না স্যার হয়ে গেছে। চলো পরের কোশ্চেন। এবার আমরা একটা মিক্স কম্বিনেশনের কোশ্চেন করব, যেখানে প্যারালাল কম্বিনেশন আর সিরিজ কম্বিনেশন দুটো একসাথে দিয়েছে। কি বলছে? বলছে 4 ওহম আর 12 ওহমের দুটো রোধ সমান্তরালে যুক্ত। ভালো কথা। এর সাথে 5 ওহমকে সিরিজে কানেক্ট করেছে। তাহলে স্যার ফার্স্ট কাজ হবে আমাদের সমান্তরালে অ্যাড করা। স্যার কাদের কাদের সমান্তরালে অ্যাড করব? 4 ওহম আছে আর 12 ওহম আছে। 4 ওহম আর 12 ওহম এদের দুজনকে কিসে কানেক্ট করব? বলে স্যার প্যারালালে কানেক্ট করে দিন। নেক্সট এর সাথে স্যার কি কানেক্ট করব? বলে স্যার সিরিজে একটা 5 ওহমের রোধ কানেক্ট করে দিন। তাহলে এটা হচ্ছে 5 ওহম, উপরে হলো স্যার 4 ওহম, আর নিচে চলে আসলো স্যার 12 ওহম। এবার নেক্সট গল্প হচ্ছে এর সাথে কতর ব্যাটারি কানেক্ট করতে বলেছে? 24 ভোল্ট। মানে 24 ভোল্টের সাথে আলাদাই ভালোবাসা, প্রত্যেকটা অঙ্কে 24 ভোল্ট দেওয়া। 24 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করা। ওকে এবার আমরা যদি বলি সবার ফার্স্ট সার্কিট সলভ করার উপায় হচ্ছে যেই পার্টটা সব থেকে বেশি কমপ্লিকেটেড মনে হবে সেটা আগে সলভ করবে। যেমন এখানে এই পার্টটা কমপ্লিকেটেড, তাহলে স্যার এরা কিসের কি কম্বিনেশনে আছে? প্যারালাল কম্বিনেশনে। স্যার কিভাবে বুঝলেন? আলাদা আলাদা কারেন্ট যাবে। এই জায়গা থেকে যদি কারেন্ট আসতো এই জায়গা থেকে একরকম কারেন্ট যেত, আর এই জায়গা থেকে আরেক রকম কারেন্ট যেত, তাই প্যারালাল কম্বিনেশনে। আর না হলেও স্যার এমনিও কোশ্চেনে বলে দিয়েছেন। তাহলে বলো এদের দুজনের প্যারালালে কত আসবে? বলেছে আর প্যারালাল ইকুয়ালস টু হবে, আপনি দুজনের জন্য বলেছিলেন গুণফল বাই যোগফল, তার মানে 4 × 12 = 48, আর নিচে আসবে 16, তার মানে এরা কেটে গিয়ে আসবে 3 ওহম। তাহলে এদের দুজনকে মিলিয়ে একটা রেজিস্ট্যান্স আসবে, সেই রেজিস্ট্যান্সটা কত হবে? বলবে স্যার ইজি 3 ওহম। ওকে, আর তার সাথে 5 ওহম যেটা আছে সেটা সিরিজ কম্বিনেশনে এভাবে কানেক্টেড রয়েছে। এর সাথে স্যার আপনি একটা 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট করে দিন। ওকে করে দিলাম 12 ভোল্টের ব্যাটারি কানেক্ট। তাহলে ওপরে কি কি আসবে? বলে স্যার ওপরে আসবে 3 ওহম, তার পাশে আসবে 5 ওহম, আর নিচে কি আসবে? বলবে স্যার নিচে আসবে একটা 24 ভোল্টের ব্যাটারি। বলে স্যার ফাইনাল রেজিস্ট্যান্সের মান কত হবে? ফাইনাল রেজিস্ট্যান্সের মান আসবে, বলে স্যার এরা কি কম্বিনেশনে আছে? প্যারালাল কম্বিনেশনে। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স আসবে 5 আর 3 8 ওহম। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্সের মান আসবে 5 আর 3 8 ওহম। কারেন্টের মান যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কত হবে? স্যার V/R। V/R মানে আসবে 24 ডিভাইডেড বাই 8, এর মানে হচ্ছে কি 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ফার্স্টে জিজ্ঞাসা করেছিল বর্তনীতে মোট প্রবাহ কত, হয়ে গেল। এবার জিজ্ঞাসা করেছে প্রত্যেকটার মধ্যে থেকে কত করে কারেন্ট যাবে। প্রত্যেকটার মধ্যে থেকে আগে আমি যদি জিজ্ঞাসা করি এই জায়গা থেকে টোটাল কত কারেন্ট বেরোবে, বলেছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে। তাহলে কি আমি বলতে পারি এই জায়গা থেকেও 3 গেলে এর মধ্যে থেকেও 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আর এর মধ্যে থেকেও 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এই কোশ্চেনে যদি এইটা থেকে জিজ্ঞাসা করে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে বলা তো খুবই ইজি।
3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। বাট যদি জিজ্ঞাসা করা হয় এদের মধ্যে থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এদিকে দেখো জিজ্ঞাসা করেছে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে থেকে কারেন্টের মান কত, এই জায়গা থেকে কত যাবে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এবার এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টের মধ্যে থেকেও ডিভিশন হবে 3 অ্যাম্পিয়ার করে, তাহলে 4 আছে একটা আর আরেকটা কত আছে 12 আছে, তাহলে কত রেশিওতে ব্রেক করবে, 1:3 তে। তার মানে এই যে ওপরের পার্ট আর নিচের পার্টের মধ্যে এই 3 অ্যাম্পিয়ার এমন ভাবে ডিভাইড হবে যাতে এর কাছ থেকে কত যায় 1 ভাগ, সরি 3 ভাগ, আর এর কাছ থেকে কত যায় 1 ভাগ। ভালোভাবে কেন কিভাবে বললাম আবার বোঝো, যার রেজিস্ট্যান্সের মান কম, যার রেজিস্ট্যান্সের মান কম তার মধ্যে থেকে কারেন্ট বেশি, যার রেজিস্ট্যান্সের মান কম তার মধ্যে কারেন্ট বেশি, যার রেজিস্ট্যান্সের মান বেশি তার মধ্যে থেকে কারেন্ট কম। এর একটা শর্টকাট ফর্মুলা রয়েছে। আমার টোটাল কারেন্ট কত যাবে, বলেছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে আমরা এদের মধ্যে রেশিও কিভাবে ব্রেক করে নিলাম, বলেছে 1:3, তাহলে 3 ভাগ এর কাছ থেকে যাবে আর 1 ভাগ এর কাছ থেকে যাবে, তাহলে আমার টোটাল কারেন্ট কত 3 অ্যাম্পিয়ার। এই 3 অ্যাম্পিয়ারের মধ্যে আমরা এই 3 অ্যাম্পিয়ারের মধ্যে 4 ভাগে যদি আমি ভাগ করে নিই তাহলে কত আসবে, বলেছে 3/4, টোটাল টোটাল 3/4। তাহলে এই যে ভাগ, এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এই 3 অ্যাম্পিয়ারের মধ্যে 3/4 কারেন্ট এই জায়গার মধ্যে থেকে যাবে, আর বাকি যেটা সরি এটার মধ্যে থেকে যে টোটাল 3 অ্যাম্পিয়ারের যে কারেন্ট, টোটাল টোটাল কারেন্ট 3 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট 3 অ্যাম্পিয়ার। এবার এই 3 অ্যাম্পিয়ারের মধ্যে 3 অ্যাম্পিয়ারের মধ্যে 4 ওহমের মধ্যে থেকে কত ভাগ যাবে, স্যার 3 ভাগ। আর স্যার টোটাল রেজিস্ট্যান্স কত আছে 4 আর এটা 16, এভাবে ভাগ করতে হয়, তাহলে প্রথমটা কত আসবে এটা। দ্বিতীয়টা যদি জিজ্ঞাসা করে দ্বিতীয়টা থেকে কত আসবে, বলে স্যার টোটাল কারেন্ট কত আবার 3 অ্যাম্পিয়ার, আর স্যার ওর রেজিস্ট্যান্সের মান কত, ওর রেজিস্ট্যান্সের মান কত, সরি ওর মধ্যে থেকে কত ভাগ যাবে, ভুল হলো, কত ভাগ যাবে 1, আর এর টোটাল আমরা যদি বলি রেজিস্ট্যান্সের মান কত, বলেছে সেই 16। তাহলে প্রথমটা থেকে কত যাবে 3/16, আর দ্বিতীয়টা থেকে যাবে 9/16। তাহলে পরেরটা বলেছে একটি বৈদ্যুতিক হিটারের গায়ে 220 আর 1100 ওয়াট লেখা আছে, অর্থাৎ জুলে চলে এসেছে। বলো জুলের ফর্মুলা কি বলে, এটা তো সবাই জানে, বলে স্যার এইচ ইজ ইকুয়ালস টু হয় আই স্কোয়ার আর টি। এই জায়গা থেকে আমি বলবো দুটো মাথায় রাখবে, একটা হচ্ছে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, আর ওহমের সূত্র রাখলে ট্রান্সফার তো ইজিলি করে নিতে পারবে। স্যার কেমন ভাবে ট্রান্সফার করবো, এদিকে দেখো উপরে আমি যদি আই স্কোয়ার আর স্কোয়ার করে দিই, তার মানে আমি উপরে কি দিয়ে গুণ করেছি আর দিয়ে, তো নিচেও আমার কি দিয়ে গুণ করতে হবে একটা আর দিয়ে, এই আর আর এই একটা আর কেটে গেল, তাহলে এই জায়গা থেকে কত আসবে, বলবে স্যার আই স্কোয়ার আর ইন্টু টি। এবার আমাকে বলো এই যে সরি আই এস কি করছে, সরি সরি হ্যাঁ, এই জায়গা থেকে আই আর দিয়ে যদি ভাগ করে দিই, এখানে আই ইন্টু আর মানে কি ভি হয় না, তাহলে ভি আর ভি এর কটা আছে, দুটো আছে, তাহলে ভি স্কোয়ার ইন্টু টি ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এইচ এর মান এই দুটো ফর্মুলা মাথায় অন্তত রাখবে, একটা হচ্ছে আই স্কোয়ার আর টি আর একটা হচ্ছে ভি স্কোয়ার টি বাই আর। এবার অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো টিচাররা বলে না, বাট একটু সাইড পয়েন্ট করে রাখতে পারো, যদি সিরিজ কম্বিনেশন বলে তাহলে বেস্ট হয় যদি তুমি এটা ইউজ করো। জানি না এরকম অঙ্ক তোমাদের আসবে কিনা, যদি কোথাও কমপ্লিকেটেড জিনিসপত্র দেয় তখন জিজ্ঞাসা করে থাকে, আর যদি প্যারালাল কম্বিনেশন হয় তাহলে এরকম টাইপের জিনিসপত্র আমরা ইউজ করবো, কেন প্যারালালে ভি সেম হয় আর আমাদের সিরিজ কম্বিনেশনে আই সেম হয়। এবার যদি আমরা গল্প বলি পাওয়ারের, বলবে স্যার পাওয়ার বের করা খুবই ইজি, আমরা যদি এইচ কে টি দিয়ে ভাগ করে দিই, আমরা যদি এইচ কে টি দিয়ে ভাগ করে দিই তাহলে পাওয়ার পেয়ে যাব, আর পাওয়ারের ফর্মুলা আসবে আই স্কোয়ার আর, বা আরেকটা অপশন আছে আমাদের ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা টাইম দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব পাওয়ার, আর যদি টোটালটা চাই তাহলে আসবে আই স্কোয়ার আর। এবার আমাদের পড়তে হবে এখানে কি বলেছে ওয়াট, স্যার ওয়াট কোন পদ্ধতিতে একক, বলবে স্যার অবভিয়াসলি এটা সিজিএস এসআই পদ্ধতিতে একক। দ্বিতীয় ব্যাপার কার একক, বলবে স্যার ক্ষমতার একক। তাহলে আমাদের কোশ্চেনে পাওয়ারের মান বলে দিয়েছে, কত বলে দিয়েছে, বলবে স্যার 1100 ওয়াট, 1100 ওয়াট। আচ্ছা আমাকে যদি জিজ্ঞাসা করে বিভবের মান কত, বিভব হচ্ছে 220 ভোল্ট, বিভবের মান বলে দিয়েছে 220 ভোল্ট। তাই যদি জিজ্ঞাসা করে এই জায়গা থেকে হিটারের রোধের মান কত, বলে স্যার খুব ইজি, পি ইজ ইকালস টু, সে দুটো অপশন আছে, একটা হচ্ছে হয় আপনি ইউজ করুন ভি স্কোয়ার বাই আর বা ইউজ করুন আই স্কোয়ার বাই আর। অবভিয়াসলি স্যার ভি স্কোয়ার বাই আর ইউজ করবো, কারণ ভি এর মান কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে ভি স্কোয়ার বাই আর, ভি এর মান কত, বলবে স্যার ভি এর মান 220, কটা 220, দুটো 220 বসবে, আর নিচে কত আসবে, নিচে আসবে 1100, নিচে আসবে 1100, 0 0 0 0 কেটে গেল, 11 দিয়ে কাটলে 2, আর এই জায়গা থেকে কত আসবে, বলবে স্যার 44 ওয়াট। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার চলে আসলো 44 ওয়াট। কি ছিল আর কি বের করলাম, রেজিস্ট্যান্স চেয়েছে না, 44 ওহম হয়, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, রেজিস্ট্যান্স চেয়েছে 44 ওহম।
এখানে 44 ওহম হয়, বোঝা গেল? রেজিস্ট্যান্স চেয়েছিল, হিটারটি রোধ কত হবে। দ্বিতীয় কি বলেছে, বলেছে স্যার প্রবাহ মাত্রা নির্ণয় করতে, একদম ইজি ব্যাপার। বলো প্রবাহ মাত্রা কিভাবে বের করবো, বলেছে আই ইকুয়ালস টু আসবে ভি বাই আর। বলো ভি এর মান কোশ্চেনে কত দেওয়া, 220, আর নিচে কত আসবে, বলেছে নিচে আসবে 44। আচ্ছা 220 কে যদি 44 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 5, তাই না? 22 দুগুনি 44, উপরে 10 হয়ে যেত, 2 দিয়ে কাটলে 5 দুগুনি 10, এই তো পারবে, ক্যালকুলেশন নিয়ে কি বলার আছে তোমাদের। আই ইকুয়ালস টু এটা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে বিদ্যুতিক ইউনিট ফাইন্ড করার জন্য, মানে অর্থাৎ লাস্টের দিকে চলে এসেছি, কিভাবে আমরা ইউনিট ফাইন্ড করব। বলছে একটা 1000 ওয়াটের হিটার আছে আমার বাড়িতে, আর সেই হিটারটা 2 ঘন্টা ধরে চলে। আচ্ছা স্যার। দ্বিতীয় দ্বিতীয় একটি পাখা আছে যেটা 80 ওয়াটের, আর সেটা কত ঘন্টা করে চলে, 10 ঘন্টা করে চলে, আর আমার মাসে 30 দিনই ব্যবহার করা হয়। তাহলে সবার আগে পাওয়ার কিভাবে বের করতে হয় শোনো। পাওয়ার বের করার উপায় হলো এভাবে, পাওয়ার কতটা হবে, কেন ওয়াটে দিয়ে দিয়েছে, পাওয়ারের গল্প আসবে, ভালোভাবে বোঝো। এর মানে আমি যদি পার ডে হিসেবে বলি, বলবে স্যার 1000 ওয়াটের আপনার কাছে হিটার আছে, ওকে স্যার ক ঘন্টা করে চলছে, 2 ঘন্টা করে, তাহলে আপনি 2 দিয়ে গুণ করুন, ওকে স্যার আপনার সেটা কদিন চলছে, আমি বলি 30 দিন চলছে, তাহলে স্যার টোটাল হিটারের যে পাওয়ারের কথা যদি আপনি বলেন, তাহলে হিটারের রেসপেক্টে পাওয়ার কত আসবে, বলছে এইটা আসবে। আমি যদি জিজ্ঞাসা করি হিটারের রেসপেক্টে পাওয়ার কত আসবে, হিটারের রেসপেক্টে পাওয়ার কত আসবে, বলবে স্যার এটা হবে। নেক্সট যে জিজ্ঞাসা করে ফ্যানের রেসপেক্টে কত আসবে, বলে স্যার এই হলো ফ্যানের রেসপেক্টে, ওকে ফ্যানের রেসপেক্টে, ফ্যানের রেসপেক্টে আসবে 80 ওয়াট করে। স্যার কটা ফ্যান আছে, কটা ফ্যান আছে, একটাই ফ্যান আছে, রাইট, একটাই ফ্যান আছে, ওকে ফ্যানও একটা আর হিটারও একটা, তাহলে একার লেখার দরকার নেই, একটাই ফ্যান আছে। কত ঘন্টা করে চলছে প্রত্যেক দিন, 10 ঘন্টা করে। স্যার কত দিন চলবে, 30 দিন চলবে, ওকে তাহলে আমি যদি বলি এই জায়গা থেকে টোটাল কত পাওয়ার কনজিউম হবে, বলবে স্যার 3 দুগুনি 6, এরপরে 1 2 3 এতগুলো শূন্য আসবে। আর আমি যদি জিজ্ঞাসা করি এখানে কত আসবে, বলবে 3 8 24, তাহলে 1 2 3। আমরা জানি 60,000 এটা আমাদের ওয়াটে এসেছে, আর কিলোওয়াটে নেওয়া মানে 60 কিলোওয়াট। কিলো মানে কত দিয়ে ভাগ করতে হয়, কিলো মানে 1000 দিয়ে ভাগ, লাস্ট এটাই কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে, তাহলে টোটাল কত হলো 24 কিলোওয়াট। তাহলে আমি যদি বলি টোটাল আমার কত, টোটাল কত ওয়াট কনজিউম হয়েছে, টোটাল পাওয়ার কত লেগেছে আমার, তাহলে তুমি বলবে টোটাল পাওয়ার লেগেছে আমার 24, আর এটা মিলিয়ে আসবে 84। টোটাল আমাদের 84 কিলোওয়াট। আর এই যে কিলোওয়াট যেটা, এটাকেই বলা হয় বিওটি, আর এটাকেই বলা হয় ইউনিট। তোমাকে যদি বলে কত ইউনিট, তাও তুমি বলবে স্যার 84 ইউনিটই হয়েছে, 84 ইউনিট। এরপরে আর আমি করবো না, কি বলেছে বসিয়ে দেবো জাস্ট মানটা, কত টাকা করে বলেছে, 9 টাকা করে। তাহলে আমাদের টোটাল বিল কত হবে, বলবে স্যার এক এক ইউনিটের জন্য কত করে, 9 টাকা করে, তাহলে 84 ইউনিটের জন্য কত হবে, 84 মাল্টিপ্লাইড বাই 9। চলো নেক্সট কোশ্চেন। আমি শুধুমাত্র এটা তোমাদের জন্য ছাড়ছি, কেন তোমরা পারবে, এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন। আর এর মান বলে দিয়েছে, আই এর মান বলে দিয়েছে, টাইমের মান, টাইম কি মিনিটে রাখা যাবে না, সেকেন্ডে নিতে হবে, 600 করে দেবো, আই স্কোয়ার 8টি করলে চাপ বেরিয়ে যাবে। আমি এটা করছি না, একটা অঙ্ক অন্তত নিজেরা করো, কিন্তু আমি এই কারণের জন্য 10টার বাইরে একটা 11 নম্বর অঙ্ক এনেছি, আর এটা করলে আমরা 71 সময় ধরে যা রিভিশন করলাম পুরোটা কভার হয়ে যাবে। চলো কি বলছে, বলছে যে 10 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা 15 ওহমের রেজিস্ট্যান্স আছে, এর সাথে আমরা বাইরে থেকে একটা 5 ওহম রোধের শ্রেণীতে যুক্ত করলাম। আচ্ছা স্যার, একে বলেছে যদি 20 ভোল্টের সাথে কানেক্ট করা হয় তাহলে এদের কি কি আসতে চলেছে, এই কটা জিনিস আমাদের কাছে চেয়েছে। ফার্স্ট বলেছে 10 ওহম আর 15 ওহম যেই দুজন রয়েছে তারা কি কম্বিনেশনে আছে বলো, প্যারালাল কম্বিনেশনে। 10 ওহম আর 15 ওহম এরা দুজন প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এর সাথে 5 ওহম কি কম্বিনেশনে আছে, সিরিজ কম্বিনেশনে আছে। এবার বলেছে এর সাথে বাইরে থেকে কত ব্যাটারি কানেক্ট করতে, 20 ভোল্টের ব্যাটারি কানেক্ট করে দিতে। এই হচ্ছে গিয়ে স্যার আমার 20 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, ওকে। এবার জিজ্ঞাসা করেছে এদের আগে তুল্য রোধ বের করো, আমরা তুল্য রোধ সবাই বের করতে পারবে, 10 ওহম আর 15 ওহমের, এই হলো 10 ওহম আর এই হলো 15 ওহম, আর বাইরে কত রয়েছে, এটা 5 ওহম। বলো 10 আর এটার জন্য প্যারালালে কত আসবে, সবার আগে বেসিক্যালি বলো কত আসবে প্যারালালে। বলছে খুব সহজ ব্যাপার, 10 ইন্টু 15 ডিভাইডেড বাই যোগ করলে 25, তাহলে কত আসবে, 3 5 15, 5 5 25, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, তাহলে স্যার এই জায়গা থেকে কত আসলো 6 ওহম। আর 6 আর 5 কিসে হয়ে যাবে, 6 আর 5 বলো সিরিজ কম্বিনেশন হয়ে যাবে, 6 আর 5 সিরিজে চলে যাবে, তাহলে 6 আর 5 সিরিজে চলে যাবে, তাহলে 6 ওহম আর 5 ওহম
সিরিজে চলে যাবে, তাহলে রেজিস্ট্যান্সের মান কত হয়ে যাবে, আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 11 ওহম। কি জিজ্ঞাসা করেছে, কোথাও ক্যালকুলেশন ভুল করে নিত? শিওর? ঠিক আছে। আচ্ছা, কারেন্টের মান কত বলেছেন, একটু কমপ্লিকেটেড আসছে তাই। কারেন্টের মান কত হবে, কারেন্টের মান হবে 20 ভোল্ট, 20 ভোল্টের কারেন্ট 11, তাহলে এখান থেকে কত কারেন্ট যাবে, 20/11 অ্যাম্পিয়ার, ভি বাই আর। আবার বলছি, কারেন্টের মান কিভাবে বের করে, বলে স্যার ভি বাই আর করে, তাহলে ভি এর মান কত 20, স্যার আর এর মান কত 11। তাহলে আমার এই সার্কিট থেকে যদি আমি বলি কত কারেন্ট বেরোবে, তাহলে বলবে স্যার 20/11, 20/11 অ্যাম্পিয়ার বেরোবে। এবার এই 20/11 অ্যাম্পিয়ার এখানে ডিভাইড হবে, বলতো কত ইস্টু কততে ডিভাইড হবে, রেজিস্ট্যান্স কত ইস্টু কত রেশিওতে আছে, 2:3 তে। আমি কি বলেছি, যার রেজিস্ট্যান্স বেশি তার কারেন্ট কম, তাহলে এখান থেকে কারেন্ট যাবে 3 আর এখান থেকে কারেন্ট কত যাবে 2। আবার বলছি, সব মুছে দিচ্ছি, এদিকে তাকাও। আমরা বললাম যেখানে রেজিস্ট্যান্সের রেশিও কেমন আছে, বলছে রেজিস্ট্যান্সের রেশিও আছে 2:3। রেজিস্ট্যান্স যে রেশিওতে থাকে কারেন্ট তার উল্টো রেশিওতে থাকে, তাহলে কারেন্টের রেশিও কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, আর রেজিস্ট্যান্সের রেশিওর উল্টে হয়ে যাবে, তার মানে এখানে চলে যাবে 3 আর এখানে চলে যাবে 2। তাহলে এই যে আমার টোটাল 20/11 আছে, এই 20/11, এই যে 20/11 আছে এখানে, এই 20/11 এর, এই 20/11 এর টোটাল কত ভাগ, 3 ভাগ, টোটাল 3 ভাগ যাবে এই জায়গা থেকে, মোট কত আছে 5 এর, তাহলে কত ভাগ যাবে 3/5, তাহলে প্রথমটার অ্যান্সার কত হবে 4×5 = 20, আর তার মানে এই জায়গা থেকে আসবে আমাদের 3×4 = 12, 12/11। এবার দেখো তোমার কাছে দুটো অপশন আছে। ফার্স্ট, 1 নম্বর অপশন হচ্ছে তুমি এই জায়গা থেকে 12/11 লিখে দাও, 1 নম্বর অপশন, যে এই জায়গা থেকে এভাবে 12/11 বের করো। বলো টোটাল কারেন্ট কত ছিল 20/11, 20/11 এর মধ্যে কত পার্ট গেছে এখান থেকে 12/11, তাহলে আর পড়ে থাকবে কত 8/11। তাহলে অলরেডি এভাবেও বলে দেওয়া যায় স্যার এটা থেকে 8/11 যাবে। আর নয়তো আবার সেম কিভাবে বের করবে, 20/11 টোটাল ইন্টু 2/5, এটা থেকে কত গেছিল 3/5, কেন 3 ছিল আর টোটাল 3 আর 2 কত 5, এগুলো তো অঙ্কের বিষয়, যদি টোটাল পার্সেন্টেজের কতটা যাচ্ছে এভাবে আমরা বের করতে পারি। আর এটা থেকে কত যাবে জানি, এই জায়গা থেকে টোটাল কত যাচ্ছিল 20/11 যাচ্ছিল, আমি এই জায়গা থেকেও যাবে 20/11, কেননা সিরিজে কোনোভাবে কারেন্টের চেঞ্জ হয় না। এই অঙ্কটা যারা বুঝতে পারোনি ভালোভাবে দেখবে, বেসিক্যালি বিগত অনেক বছর ধরে এরকম টাইপের কোশ্চেন দিচ্ছে না, কেননা এগুলো বেসিক্যালি 12 এর কোশ্চেনের মধ্যে ক্যাটাগরিতে পড়ে এই কোশ্চেনটা অন্তত। কিন্তু তারপরে দাঁড়িয়েও আগে একবার জিজ্ঞাসা করেছিল, তোমাদেরও যদি কখনো জিজ্ঞাসা করে যেন এই কোশ্চেন ভুল না হয়। তাহলে আমরা বর্তনীতে তুল্যরোধ হয়ে গেল, মোট প্রবাহ হয়ে গেল, প্রতিটির মধ্যে থেকে কত কত কারেন্ট যাবে হয়ে গেছে, আর লাস্ট হচ্ছে ক্ষমতা। আমার মনে হয় এতটা পড়ানোর পর ক্ষমতা ছাড়া যায় তোমাদের উপর, কারেন্টের মান সবকটার বের করে দিয়েছি, তাহলে I² × R করে দেবে সবার। প্রথম জনের জন্য কত আসবে বলো, এর জন্য কত হবে স্যার 12/11 তার স্কয়ার × 10, দ্বিতীয়টার জন্য কত আসবে 12/11 তার স্কয়ার × 15, আর এটার জন্য কত আসবে 20/11 তার স্কয়ার × 5। বোঝা গেল? এরপরে একটা এর সাথে অ্যাটাচ করে আমি একটা আজকেরই ক্লাসের উপরে বেস করে এখানে যেমন ভাবে 10টা কোশ্চেন দেওয়া রয়েছে, আমরা টোটাল 10টা কোশ্চেন করেছি, টোটাল 11টা ছিল। আমি কি করছি, আরো 10টা কোশ্চেন বাড়িতে এখনই বাড়ি যাবে, বাড়ি গিয়ে 10টা কোশ্চেন সলভ করে নেবে। আমি 10টা কোশ্চেন অ্যাজ এ ডিবিপি সেট হিসেবে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, তোমরা ওটা এখনই বাড়িতে গিয়ে সলভ করে নেবে, যাতে কিনা এরপরে আর তরতরিতে অঙ্ক না করতে হয়। আজকে যা বললাম আর আজকে যা করালাম তা দিয়ে এটুকু শিওর 5 থেকে 6 নাম্বার আজকের ক্লাস থেকেই পাবে। যা যা বললাম স্পেশালি, যখন যেমন আমি বলেছি যে কখন কি ইউজ করতে হবে, এ দিয়েও কিন্তু অনেক জিনিসপত্র জিজ্ঞাসা করবে, কখন কি হয় প্যারালাল কম্বিনেশনে, এইসব জিনিসপত্র থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করবে। তো ভালোভাবে আই থিঙ্ক করবে, আর ঠিকঠাক ভাবে পড়াশোনা করো।